আসলে আমাদের কিন্তু এই জুলাই আন্দোলনের পরে এই সরকারটা থাকাকালীন আমরা সব রাজনৈতিক দল কিন্তু আরো বেশি বেনিফিটেড হতে পারতাম। এটা যদি আমরা সকলে সম্মিলিতভাবে, মানে জুলাই আন্দোলনের আগে যেরকম আমরা সব দল কিন্তু একত্রেই ছিলাম, মানে ফ্যাসিস্ট বাদে, তো ওই ঐক্যটা ধরে যদি সবাই আমরা একনিষ্ঠভাবে সরকারকেও সহযোগিতা করে আমরা আমাদের বিষয়গুলি যদি আমরা আদায় করে নিতে পারতাম, সংস্কার করে নিতে পারতাম, তাহলে কিন্তু আমরা আরো বেশি বেনিফিটেড হতাম। যেই কথাটা একটু আগে মঞ্জু ভাই বললেন যে আসলেও বাস্তবতা তাই, যে পরবর্তী ক্ষমতায় কে আসবে এটা আমরা এখনো জানি না। যে দলই আসুক সেই দলের পক্ষে কিন্তু প্রপার সংস্কার বিতর্কের ঊর্ধ্বে উঠে এখন আপনি যেভাবে বললেন জানেন না, আপনি এমনি সম্ভাব্য দুইটা দলের নাম বলতে পারবেন? না, এটা আমি বলতে পারবো না এখন। পাঁচটা দলের নাম? আমি সেদিকে যাচ্ছি না, আমি অন্য কথা বলি যেটা বলতেছিলাম। আপনি এত আলোচনা করলেন তাই বললাম যে আপনি কারা ক্ষমতা আসতে পারে সম্ভাব্য দলের নাম এখনো আমরা বলা নিশ্চিত বলতে পারি না। আচ্ছা আচ্ছা, এটা ইলেকশন বিভিন্ন পরিবেশগত বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই বলা যায় না চট করে, ভবিষ্যৎবাণী করাটা খুব কঠিন। আপনাদের কেমন সম্ভাবনা না আছে? তো আমরা তো বলি আমরাই যাবো ক্ষমতা, এটা তো আমরা বলতেই ঠিক আছে। এইটা এখন আপনি কিন্তু বলতে পারলেন। আমি যে কথাটা বলতেছিলাম এই কাজগুলি কিন্তু আসলে এই দেখেন, এই যে ঐক্যমত্য কমিশনে সব দল কিন্তু আমরা যাচ্ছি কথা বলতেছি, একমত হচ্ছি, কিন্তু অতীতেও দেখা গেছে সংলাপ করে, যে একটু আগে ভাই যেটা বললেন, সংলাপ কিন্তু কোনোটাই সফল হয়নি। কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি ঐক্যমত্য কমিশনে যখনই ডাকছে সব দল যাচ্ছে, এবং রাষ্ট্রপ্রধান অর্থাৎ আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন ডাকতেছেন সব দল নিঃশর্তভাবে যাচ্ছে। এবং এ কথাও আছে, অমুক দলকে 2 জন ডাক দিলা, আমাদেরকে কেন 1 জন যেতে বললো, আমরাও 2 জন যেতে চাই। এই যে যাওয়ার আগ্রহ এবং এই যে একটা স্পেস তৈরি হয়েছে, এইটা কিন্তু রাজনৈতিক সরকার আসলে এটা আর হবে না, এটা তখন থাকবে না। যিনি ক্ষমতায় থাকবেন সেও দিবে না, এরাও যেতে চাইবেন। তো এই জন্য আমরা যদি আমাদের দেশটাকে ভালোবাসি, দেশটাকে যদি আমরা গড়তে চাই, আমাদের অতীতের যে ত্রুটিগুলি আছে, 52, 53 বছর 54 বছরের আমরা যে ভালো একটা দেশ গড়তে পারি নাই, এ দায়িত্ব আমাদের। সেই জায়গা থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা, এটা একটা ভালো একটা সুযোগ ছিল, কিন্তু আমরা এখানে নানা কারণে হোক, কি কারণে এটা আমরা অনেকেই জানি, আমরা সেই সুযোগটাকে নষ্ট করলাম। এবং আমরা এখনো আশঙ্কা আছি, এখন যেভাবে আমরা দোষ দেওয়ার রাজনীতি থেকে বেরোয় আসতে চাই, কিন্তু তারপরেও বাস্তবতা হলো, দেখেন আজকে বিএনপির কিন্তু একটা দায়িত্ব ছিল, যেভাবে নির্বাচন চাচ্ছে তাদেরও দায়িত্ব ছিল, মঞ্জু ভাই যেটা বললেন, পরিবেশ তৈরি করা। আপনি দেখেন বাংলাদেশের যতগুলি ঘাট আছে, আপনি গিয়ে দেখেন এই ঘাটগুলোর কর্তৃত্ব এখন কাদের কাছে। যতগুলি হাট গেছে ঢাকাতে, এই যে হাট, সমস্ত হাটের দায়িত্ব কাদের ছিল? তো দেখেন এই যে একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ, সকলে মিলে থাকবো, কেন এখানে পার্সেন্টেজ হিসাবে ঢাকার 2-4টা হাট অন্য কোন দল পেতে পারতো না? কথার কথা বললাম। এইভাবে দেখেন, যদি আমরা যে কোটার বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটলো, এখন আবার সেই কোটাতেই আপনি কোটায় যাচ্ছি না, আপনি তো তাই বললেন যে বিএনপির এতটুকু কোটা আর অন্যান্য দল কিছু পার্সেন্টেজ আকারে পেতে পারতো। আমি কোটা হিসাবে বলছি না, যে এটা যে আমি সব নিয়ে গেলাম, অন্যদেরকে চান্স দিলাম না, সুযোগ পেল না, তাহলে এইটা এখানে তো মানুষের আশঙ্কা যে আবার নির্বাচনের পরিবেশটা কতটুকু তৈরি হবে। এবং সেখানে বিএনপি, যে একটু আগে মঞ্জু ভাই যেটা বললেন, ছোট্ট একটা ইলেকশনে এখনই নিয়ে যাচ্ছে, তো ওই ইলেকশনেও যদি আবার ফ্যাসিবাদের মতো আচরণ হয় তাহলে কি হবে? আমি শেষ কথাটুকু বলি, সেটা হলো যে আসলে আমরাও চাই বিএনপিও যদি ক্ষমতায় আসে, তারাও যেন ভবিষ্যতে বিগত দিনের বিএনপির চেহারা যেন না আসে। এবং বিগত যে ফ্যাসিস্ট ছিল, আসলে আওয়ামী লীগই তো একসময় দেশের জনপ্রিয় দল ছিল, কিন্তু আমাদের দেশের আইন কানুন সুযোগ সুবিধায় তাকে ফ্যাসিস্ট বানিয়েছে। আমরাও চাই না এই দেশের অন্য কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ হয়ে যায়। তো সেজন্য আমাদের আইন কানুনগুলো এই সরকারের আমলে এমন ভাবে করা দরকার যেন কেউই যেই ক্ষমতায় যাক সেটা যেন ফ্যাসিস্ট না হতে পারে।